কি করবে সেটা আমি জানি না, কারণ এই ধরনের একজন বিবেক বর্জিত মহিলা দ্বিতীয়টা এক্সাম্পল খুঁজে পাওয়া যাবে না। আমি শেখ হাসিনার সাথে কেবলমাত্র নর্থ কোরিয়ার কিমের সাথে তুলনা করতে পারি তার চরিত্রগত অবস্থানের দিক দিয়ে। তো শেখ হাসিনার পতন আল্লাহর রহমতে যদি হয়, তাহলে আমি আশা করি যে তার বেশ করুণ পতনই হবে এবং জনগণের মাধ্যমেই তার পতন হবে। এটাই আমাদের আশা, যে বাংলাদেশ তার স্বাধীনতা ফিরে পাবে, জনগণ তাদের অধিকার ফিরে পাবে। জি, তবে মাহমুদ ভাই, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের যারা বিভিন্ন জেলায় আইনজীবী সমিতি আছেন, আইনজীবীরা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যদি দয়া করে আমাদের কাছে তথ্য পাঠান যে কোন বিচারক কোন ভাবে প্রলুব্ধ হয়ে কোন মামলা রায় দিয়েছে বা কোন বিচারকের ভূমিকা কি, আমরা সেটি জনসম্মুখে প্রকাশ করতে চাই। কারণ বিচারকের আসনে বসে যারা আপনার এই আসনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের আসলে দুনিয়া এবং আখেরাত কোথাও কিন্তু কোনো জায়গা নাই কিন্তু। এবং তাদেরকে চিহ্নিত করে দেয়া, তাদের আত্মীয় পরিজনকে চিহ্নিত করে দেয়া আমার মনে হয় অত্যন্ত জরুরি একটি কাজ হবে। মাহমুদ কি বলেন এই বিষয়টা? আমরা সামনে অবশ্যই এটা জানা দরকার। যেমন ধরুন এই যে জয়দেব ভদ্রের একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তিনিও পুলিশ এবং তার নাম বোধহয় সুনন্দা, এবং তিনি এই কাজের সাথে জড়িত। এবং আপনি দেখেন এরা আত্মীয়রা কিভাবে কাজ করছে। সুনন্দার যিনি স্বামী, তিনি সম্ভবত এখন বগুড়ার এসপি। তো তাহলে মানে একটা কোটারির হাতে পুরো পুলিশ বিভাগ কিন্তু জিম্মি হয়ে আছে। এবং এই কোটারিটা হ্যান্ডপিক যেটাকে বলে, মানে একেবারে শেখ হাসিনা নিজে সিলেক্ট করেন যে কাদেরকে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালাবেন। এবং এই গোষ্ঠীগুলোকে আমাদের চিনে রাখতে হবে। আর বিচার বিভাগের কথা আপনি যেটা বলছিলেন, বিচার বিভাগ তো আজকে পচন শুরু হয় নাই। বাংলাদেশের আজকে এই যে অবস্থা, এর জন্য তো সর্বতভাবে আমি পুলিশের থেকে বিচার বিভাগকে বেশি দায়ী করব। কারণ আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা যদি বিচার বিভাগ বাতিল না করত, তাহলে শেখ হাসিনা এতটা বেপরোয়া হয়ে উঠবার সাহস করতেন না। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে কারা? বিচারপতিরা। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি তখন বাংলাদেশে, যে 2010 সালে আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা। তো এই আর্টিকেল লেখার জন্য আমার সাজা হয়েছিল, আমি জেলে গেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। এবং এখন আমার মনে হয় যে 2010 সালে যখন আমি বাংলাদেশের হাসিনার বিচার বিভাগের মুখোশ উন্মোচন করেছিলাম, তখন যদি সকল বিরোধী দল সেটার সমর্থনে রাস্তায় দাঁড়িয়ে যেত, তাহলে হয়তো বা বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখিত হতো। কারণ তখন আমার দেশ পত্রিকায় আমরা এক্সপোজ করছিলাম বিচার বিভাগের অবস্থা। 2010 সালে আমরা এক্সপোজ করলাম ওই যে স্বাধীন বিচারের নামে তামাশা, এবং চেম্বার জজ কিভাবে আওয়ামী লীগের পক্ষে রায় দিত সেটা আমরা লিখেছিলাম আমার দেশ। হাসান ফয়েজ সিদ্দিকী, এটা এখন এসছে হাসান ফয়েজ সিদ্দিকী, এবং এর আগে তো সে চেম্বার জজ ছিল। এবং তারপরে আপনার মনে আছে 2012 সালে আমরা এক্সপোজ করলাম তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সেই স্কাইপ কেলেঙ্কারি। তো আমার দেশ কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের এই যে জঘন্য চরিত্র, তাদের যে চেহারা, এটা কিন্তু আমরা জনগণের কাছে উন্মুক্ত করেছি এবং অনেক আগেই উন্মুক্ত করেছি। 2010 সাল মানে কবে? কোনো কাজ থেকে 13 বছর আগে। আর 2012 সালের কথা যদি আমি বলি, যখন ওই স্কাইপ কেলেঙ্কারি আমরা এক্সপোজ করলাম, সেটাও কিন্তু আজ থেকে 11 বছর আগে। কিন্তু মুশকিল হচ্ছে যে জনগণ বড় বেশি ধৈর্যের পরিচয় দিয়ে ফেলেছে। বাংলাদেশের জনগণ বেশি সময় দিয়ে ফেলেছে শেখ হাসিনাকে, এবং এত সময় দেওয়ার কারণেই শেখ হাসিনা ক্রমেই ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে, ক্রমেই বাংলাদেশকে উত্তর কোরিয়া বানিয়ে ফেলেছে, কিম বানিয়ে ফেলেছে। মানে শেখ হাসিনা মহিলা কিম হয়ে উঠেছে। এটা জনগণেরও আরো প্রতিবাদ করা প্রয়োজন ছিল। কাজে আমি আশা করি যে এবার একটা সুযোগ এসছে। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। পুলিশের কিছু অংশ, যারা হাসিনাপন্থী অংশের একটি গোপন বৈঠক হয়েছে গত 2 দিন আগে, সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে মনে হচ্ছে শেখ হাসিনা তার সর্বশেষ টিকে থাকার চেষ্টা হিসেবে পুলিশ এবং বিচার বিভাগকে সর্বোচ্চ
অস্ত্র ব্যবহার করবে মানুষকে দমন করার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য। তো এই বিস্তারিত সার্বিক অন্যান্য আরো কিছু বিষয় সহ বিএনপির আন্দোলন কোন দিকে যাবে, কি হবে, অন্যান্য পরিস্থিতি মিলিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট লেখক, সম্পাদক, সাবেক বাণিজ্য উপদেষ্টা, সাবেক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই। মাহমুদ ভাই, যেমনটি আপনার পত্রিকাতে আপনি সংবাদ করেছেন, পুলিশের গতকাল একটি সংবাদ আপনি প্রকাশ করেছেন যে পুলিশের ঢাকার যে ক্রাইম চিফ, ক্রাইমের যে ডিআইজি জয়দেব ভদ্র, ক্রাইম ম্যানেজমেন্টের যিনি ডিআইজি, জয়দেব ভদ্রের সভাপতিত্বে হাসিনাপন্থী পুলিশদের একটি অংশ, দুর্নীতিবাজ পুলিশদের একটি অংশ একটি গোপন বৈঠক করেছে। সেই যে গোপন বৈঠকে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে, যে কিভাবে এই সরকারকে টিকিয়ে রাখা যায়, কিভাবে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, বিএনপি জামাতের নেতা কর্মীদের সাজা কিভাবে নিশ্চিত করা যাবে, কিভাবে সাক্ষী ম্যানেজমেন্ট হবে, এই সবকিছু মিলিয়ে তারা আপনার মিটিং করেছে এবং অনেক রকমের পরামর্শ দিয়েছে। আমরা আপনার কাছ থেকে একটু বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে চাই যে তারা কি ভাবছে এবং এই মুহূর্তে আসলে করণীয় কি। আসলে গতকালই আমরা এই ডকুমেন্টটা আমাদের হাতে এসে পৌঁছালো এবং ডকুমেন্টটা যেভাবে আসলো সেটা আমার কাছে বেশ ইতিবাচক মনে হয়েছে। কারণ ডকুমেন্টটা আমরা পেয়েছি পুলিশের মধ্যে যে দেশপ্রেমিক অংশ আছে তাদের কাছ থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে 14 বছর বা প্রায় 15 বছর হতে চললো এই ফ্যাসিস্ট সরকার পুরো পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। শেখ হাসিনা তার নিজস্ব খুনি বাহিনী তৈরি করেছে অবশ্যই। এই যে ভদ্রলোকের সভাপতিত্বে পুলিশের মিটিংটি হয়েছে, জয়দেব ভদ্র ডিআইজি ক্রাইম, তো এরকম ডেথ স্কোয়াড তৈরি করেছে শেখ হাসিনা। কিন্তু তার মধ্যেও কিছু পুলিশ এখনো আছেন যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন। তো তারাই আমাদেরকে এখন ইনফরমেশন পাঠাচ্ছেন। তো আপনি তো এই ডকুমেন্টটি দেখেছেন, ভয়াবহ সব কথা বলা হয়েছে এই মিটিং এ, এবং মিটিং এ সভাপতিত্ব করেছেন এই জয়দেব ভদ্র এবং তিনি ডিআইজি ক্রাইম, এবং তাকে বোধহয় দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে শেখ হাসিনা যে কাজটি করতে চাচ্ছেন তার একটি আমি খুব সংক্ষেপে বলে দিই জনগণের বোঝার সুবিধার্থে। সেটা হলো, আপনারা জানেন যে বিএনপি বিএনপি জামাত এবং বিরোধী মতের ভিন্ন মতের নেতাকর্মী এবং এমনকি ভিন্ন মতের সাংবাদিক, সুশীল সমাজ, তাদের বিরুদ্ধে 1 লক্ষের উপরে মামলা আছে, মামলার সংখ্যা। এবং সেখানে যাদেরকে তারা আসামি করেছে তাদের সংখ্যা 40 লাখের কাছাকাছি, এবং এদের অধিকাংশই হচ্ছে বিএনপি জামাতের নেতাকর্মী। তার মধ্যে স্বাভাবিকভাবে বিএনপিরই বেশি। এখন শেখ হাসিনা যে উদ্দেশ্যটা নিয়েছে, এবং এই মিটিংটি হয়েছে কিন্তু শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যৌথ উদ্যোগে, এবং এই মিটিং এ যে দায়িত্ব দেওয়া হয়েছে জয়দেব ভদ্রকে, এবং জয়দেব ভদ্র তার সভাপতির বক্তৃতায় তিনি পরিষ্কার করে বলেছেন যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জেতাতে হবে। এবং জেতানোর পন্থাটা কি? পুলিশ কি করবে এখানে? পুলিশ যেটা করবে সেটা হলো যে মামলাগুলো পেন্ডিং আছে, এই মামলাগুলো দ্রুত বিচার কাজ সমাপ্ত করে তাদেরকে, মানে আসামি যাদেরকে করা হয়েছে এই ভুয়া মামলা, তাদেরকে সাজা দিয়ে ফেলবে। উদ্দেশ্যটা হচ্ছে, এবং যেটা পুলিশ খুব ওই মিনিটস এর মধ্যে খুব পরিষ্কার ভাবে বলেছে, উদ্দেশ্যটা হচ্ছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। মানে শেখ হাসিনা ধরে নিচ্ছে যে যদি সে একতরফা নির্বাচন কোনো কারণে করতে না পারে, যদি তাকে আন্তর্জাতিক চাপের কারণে কোনো ফেয়ার নির্বাচন দিতে হয়, তাহলে তার আগেই সে চাচ্ছে যাতে করে বিএনপির মানে ক্যান্ডিডেট না থাকে, যারা জেতার মতো ক্যান্ডিডেট সেরকম ক্যান্ডিডেট না থাকে। আপনি তো জানেন যে বিএনপির মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতা একজনও নাই যার বিরুদ্ধে মামলা নাই, এবং মামলা তো একটা না, এক একজনের বিরুদ্ধে তো শতাধিক মামলা। তার মধ্যে সম্ভবত আমি শুনেছি সোহেলের বিরুদ্ধে তো বোধহয় 300 মামলা আমি শুনেছি। সেরকম ভাবে রিজভির বিরুদ্ধে বোধহয় 100-র উপরে মামলা,
মহাসচিবের বিরুদ্ধেও এরকম 50-60টি মামলা বোধহয় মহাসচিবের বিরুদ্ধে সখানেকে হতে পারে। তো তারা যেটা প্ল্যান করছে যে সেপ্টেম্বরের মধ্যে তারা বিচার কাজ শেষ করে ফেলতে চায়। এবং আপনি যদি পুরো ওই ডকুমেন্ট পড়েন তাহলে দেখবেন যে কিভাবে পুলিশ এবং বাংলাদেশের বর্তমানে নির্লজ্জ বিচার বিভাগ একসঙ্গে কাজ করছে। এখানে বলা আছে একটা পয়েন্টে যে বিচারকদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। বিচারকদের সাথে কারা সুসম্পর্ক রাখবে? পুলিশ। পুলিশ রাখবে কেন? যাতে করে সাজাগুলো দিয়ে দেয়া যায়। আসলে পুরো বাংলাদেশকে যে হাসিনা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে পেরেছে নর্থ কোরিয়ার মতো, সেটা পেরেছে পুলিশ এবং বিচার বিভাগের সহযোগিতায়। আমরা যদি পুরনো সময় ফিরে যাই তাহলে দেখবো যে সেই 2010 সাল থেকেই এই পুলিশ এবং বিচার বিভাগ একসঙ্গে কাজ করছে বাংলাদেশের গণতন্ত্র কবর দেওয়ার জন্য, বাংলাদেশকে একটি নর্থ কোরিয়া বানানোর জন্য। তো সেই কাজে তারা তো 15 বছর ধরে সফল হয়েছে তারা। এবং এখানে পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা জানি যে এই যে হেজেমনিক পাওয়ার সাউথ এশিয়াতে ইন্ডিয়া সর্বতভাবে হাসিনাকে সমর্থন করছে। এবং তার যে গোয়েন্দারা আছে, রয়ের গোয়েন্দা, রিসার্চ অ্যানালিসিস উইং এর যে গোয়েন্দারা, তারা সার্বক্ষণিকভাবে শেখ হাসিনাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। শুধু তাই না, আমি শুনতে পাই বিভিন্ন লোক আমাদেরকে বলে যে রয়ের একটা বিরাট গ্রুপ, রয়ের বিভিন্ন কর্মকর্তা বাংলাদেশে সার্বক্ষণিকভাবে তারা থাকে। এবং সম্ভবত পুলিশের মধ্যে রয়ের এজেন্ট আছে, সেনাবাহিনীর মধ্যেও আমরা শুনতে পাই যে রয়ের এজেন্ট আছে। এবং বিভিন্ন ক্যান্টনমেন্টেই নাকি তাদের অফিস করে তারা চালায়, এমনও শোনা যায়। সুতরাং সব মিলে তারা যেটা চাচ্ছে যে আগামী নির্বাচন যদি শেখ হাসিনাকে করতেই হয় তাহলে সেই নির্বাচনের আগেই সে যেন বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, সিনিয়র থেকে শুরু করে জুনিয়র, এমনকি কর্মীদের পর্যন্ত জেলে ঢুকানো যায়। আপনি একটা খেয়াল করবেন, এক জায়গায় তারা বলেছে এই মিনিটস এর মধ্যে যে এমন মামলাগুলোকে ধরতে হবে যে মামলায় আসামির সংখ্যা বেশি। আসামির সংখ্যা বেশি হলে ওই মামলায় যদি সাজা দিয়ে দেওয়া যায় তাহলে এক মামলাতেই দেখা যাবে হয়তো 500 বিএনপির নেতাকে সাজা দেওয়া হয়ে গেছে। এরকম তারা বহুদিন ধরে করছে। আপনাকে উদাহরণস্বরূপ আমি বলতে পারি, সাতক্ষীরার যে বিএনপির যে এমপি ছিলেন হাবিব, এবং একসময় ডাকসুর বোধহয় নেতা ছিলেন, তিনি নির্বাচিত নেতা ছিলেন এবং ছাত্র দলের বড় লিডার ছিলেন হাবিবকে এক ভুয়া মামলায় বোধহয় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখেছে। কাজেই এরকম হাবিবের কেসটা অনেকটা টেস্ট কেসের মতো ছিল। তো হাবিবের মতো করেই তারা চাচ্ছে যে বিএনপির সকল নেতা এবং কর্মীদের এভাবে মামলা দিয়ে সাজা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে ফেলবে। এবং জেলে ঢুকিয়ে ফেললে বিএনপি আর আন্দোলন করতে পারবে না, এমনকি তারা নির্বাচনও করতে পারবে না। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য পালনে জয়দেব ভদ্র নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আরো মনে রাখতে হবে যে জয়দেব ভদ্র কিন্তু একা নন, এর মধ্যে আরো আছেন। তার মধ্যে আইজি নিজেই আছে। আপনি জানেন যে আইজি নিজেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত। সুতরাং আইজিও চাইবে যাতে করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে রাখে। এবং আইজিকে কিছুদিন আগে তাকে এক্সটেনশন দেওয়া হয়েছে আগামী বছর পর্যন্ত, যাতে সে নির্বাচন পার করতে পারে। এছাড়া ঢাকার যে সমস্ত বড় বড় পুলিশ অফিসার হারুন এবং অন্যান্য ঢাকার যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এরা সবাই এই গ্রুপের সদস্য। আরেকজন আছে বিপ্লব, আরেকজন আছে মেহেদী হাসান। এরা সবাই জয়দেব ভদ্র, একসঙ্গে তারা কাজ করছে যাতে করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেওয়া সম্ভব হয়। তো আমরা আশা করব যে জনগণ জাগ্রত হবে এবং এই ফ্যাসিবাদের পতন ঘটবে সহসাই। এবং মাহমুদ ভাই, এই জয়দেব ভদ্রের এই মিটিং এর আলোকে কিন্তু ইতিমধ্যে একটি সরকারি সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে 5 জুলাইতে, যে যেন এই মামলাগুলোর সর্বশেষ অবস্থা কিভাবে আছে, কোন মামলা মানে কি পর্যায়ে আছে, তা ইমেলের মাধ্যমে অত্যন্ত দ্রুত গতিতে জানানোর জন্য একটি নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি আমি যদি বলি যে জয়দেব ভদ্রের এখানে তিনি বলেছেন যে এই মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে সেপ্টেম্বরের মধ্যে। এবং আজকের এই মিটিং এর যে অগ্রগতি সেটি নিয়ে নেক্সট বৃহস্পতিবার জয়দেব ভদ্র আইন সচিবের সঙ্গে বসবে
এবং আইন সচিবের সঙ্গে বসে কোন বিচারককে কি নির্দেশনা দিতে হয় সেই নির্দেশনা তারা ব্যবস্থা করবেন। এবং পাশাপাশি তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতি হচ্ছে পুলিশ সাক্ষী এবং সাধারণ সাক্ষী দুইজনকে একত্রিত করে তাদেরকে আগে থেকে বুঝিয়ে দেওয়া, যেন কোনো মানে আলাদা পৃথক কোনো পয়েন্ট রেজ না করে, যেন একই রকম সাক্ষী হয়। যে মামলাগুলো খালাস করেছে, মনে হচ্ছে যে সাজানো সাক্ষী যেন ঠিক মতো ট্রেনিং দেওয়া হয়, এটাই হচ্ছে মূল বক্তব্য। জি জি, মানে প্রতিটা সাক্ষীকে 5-7 জন করে আসামির নাম সহ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত করা। এবং এবং তারা এটাও বলছেন যে উকিল সাক্ষীদের ঘুষ বলছেন না, স্পিড মানি লিখছেন আবার ব্যাকেটে, কিছু টাকা খাওয়া দাওয়া করাবে, বরাদ্দ নাই, তবে কারো লাগলে আমাকে বলো। মানে যাদের ভদ্রকে বলতে হবে আর কি, এই সমস্ত টাকা পয়সার দায়িত্বে আছে। শেখ হাসিনা সম্ভবত তাকে ডাইরেক্টলি টাকা পয়সা দিচ্ছে আর কি এই কাজগুলো করবার জন্য। তারপর পুলিশ সাক্ষী যদি উল্টাপাল্টা করে তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অফিসারদেরকেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ এটা করতে অনীহা করে আর কি। এবং বিচারকদেরকে অল্প সময়ের মধ্যে তারিখ দিয়ে বিচার কাজ দ্রুত শেষ করতে হবে। এই তো মানে ধরেন বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এবং পুলিশের উপর শেখ হাসিনা মানে আগেও ভর ছিল, এখন সে এটা হচ্ছে তার এবারের নতুন কৌশল। এবং 18 সালে সে কিছুটা ব্যবহার করেছিল। আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছে, অপোজিট পার্টি হাইকোর্টে যে রিট করছে, হাইকোর্ট তার মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছে। এরকম প্রায় 50-60টার বেশি ঘটনা আমরা দেখেছি গত 18 সালে। তো এবারের একটি বিষয় ভালো যে মাহমুদ ভাই, ভেতরে যেখানে যা হচ্ছে সেটা কিন্তু আমাদের হাতে চলে আসছে ইনফরমেশন। তার মানে একটি বড় অংশ কিন্তু হাসিনার পক্ষ ত্যাগ করছে অলরেডি, তারা দেশের পক্ষ তাদের কিছুটা বিবেক দ্বারা তাড়িত হচ্ছে নাকি, তারা বিবেক বোধহয় দংশন করছে একটা অংশকে। এবং তারা এখন আমাদেরকে, যেমন আপনাকেও নিশ্চয়ই বিভিন্ন ইনফরমেশন তারা আগাম দিয়ে দিচ্ছে। যেমন যে নথিটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই নথিটা আমরা তো বিদেশে বসেই পেয়ে গেছি, এই নথি তাদের কাছ থেকে। এবং ধরেন তারা কিন্তু এখন ধরেন আন্তর্জাতিক হস্তক্ষেপ বা আন্তর্জাতিক যেই ওয়াচডগ যারা লক্ষ্য রাখছেন, সেই কারণে কিন্তু রাজপথে তারা মানুষের উপর আর হামলে পড়বে না ওইভাবে অতীতের মতো, সেটা আমরা আশা করা যায়। কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস নাই, কারণ শেখ হাসিনা যখন একেবারে দেখবে যে পতন সন্নিকটে, তখন শেখ হাসিনা কি করবে সেটা আপনি আমি জানি না। কারণ এই ধরনের একজন বিবেক বর্জিত মহিলা দ্বিতীয়টা এক্সাম্পল খুঁজে পাওয়া যাবে না। আমি শেখ হাসিনার সাথে কেবলমাত্র নর্থ কোরিয়ার কিমের সাথে তুলনা করতে পারি তার চরিত্রগত অবস্থানের দিক দিয়ে। তো শেখ হাসিনার পতন আল্লাহর রহমতে যদি হয়, তাহলে আমি আশা করি যে তার বেশ করুণ পতনই হবে এবং জনগণের মাধ্যমেই তার পতন হবে। এটাই আমাদের আশা, যে বাংলাদেশ তার স্বাধীনতা ফিরে পাবে, জনগণ তাদের অধিকার ফিরে পাবে। জি, তবে মাহমুদ ভাই, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের যারা বিভিন্ন জেলায় আইনজীবী সমিতি আছেন, আইনজীবীরা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যদি দয়া করে আমাদের কাছে তথ্য পাঠান যে কোন বিচারক কোন ভাবে প্রলুব্ধ হয়ে কোন মামলা রায় দিয়েছে বা কোন বিচারকের ভূমিকা কি, আমরা সেটি জনসম্মুখে প্রকাশ করতে চাই। কারণ বিচারকের আসনে বসে যারা আপনার এই আসনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের আসলে দুনিয়া এবং আখেরাত কোথাও কিন্তু কোনো জায়গা নাই কিন্তু। এবং তাদেরকে চিহ্নিত করে দেয়া, তাদের আত্মীয় পরিজনকে চিহ্নিত করে দেয়া আমার মনে হয় অত্যন্ত জরুরি একটি কাজ হবে। মাহমুদ কি বলেন এই বিষয়টা? আমরা সামনে জানা দরকার। যেমন ধরুন এই যে জয়দেব ভদ্রের একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তিনিও পুলিশ এবং তার নাম বোধহয় সুনন্দা, এবং তিনি এই কাজের সাথে জড়িত। এবং আপনি দেখেন এরা আত্মীয়রা কিভাবে কাজ করছে। সুনন্দার যিনি স্বামী, তিনি সম্ভবত এখন বগুড়ার এসপি। তো তাহলে মানে একটা কোটারির হাতে পুরো পুলিশ বিভাগ কিন্তু জিম্মি হয়ে আছে। এবং এই কোটারিটা হ্যান্ডপিক যেটাকে বলে, মানে একেবারে শেখ হাসিনা নিজে সিলেক্ট করেন যে কাদেরকে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালাবেন। এবং এই গোষ্ঠীগুলোকে আমাদের চিনে রাখতে হবে। আর বিচার বিভাগের কথা আপনি যেটা বলছিলেন, বিচার বিভাগ তো আজকে পচন শুরু হয় নাই। বাংলাদেশের আজকে এই যে অবস্থা,
এর জন্য তো সর্বতভাবে আমি পুলিশের থেকে বিচার বিভাগকে বেশি দায়ী করব। কারণ আপনি দেখেন, তত্ত্বাবধায়ক সরকার প্রথা যদি বিচার বিভাগ বাতিল না করত, তাহলে শেখ হাসিনা এতটা বেপরোয়া হয়ে উঠবার সাহস করতেন না। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে কারা? বিচারপতিরা। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি তখন বাংলাদেশে, যে 2010 সালে আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা। তো এই এই আর্টিকেল লেখার জন্য আমার সাজা হয়েছিল, আমি জেলে গেছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে। এবং এখন আমার মনে হয় যে 2010 সালে যখন আমি বাংলাদেশে হাসিনার বিচার বিভাগের মুখোশ উন্মোচন করেছিলাম, তখন যদি সকল বিরোধী দল সেটার সমর্থনে রাস্তায় দাঁড়িয়ে যেত, তাহলে হয়তো বা বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখিত হতো। কারণ তখন আমার দেশ পত্রিকায় আমরা এক্সপোজ করছিলাম বিচার বিভাগের অবস্থা। 2010 সালে আমরা এক্সপোজ করলাম ওই যে স্বাধীন বিচারের নামে তামাশা, এবং চেম্বার জজ কিভাবে আওয়ামী লীগের পক্ষে রায় দিত সেটা আমরা লিখেছিলাম আমার দেশ। হাসান ফয়েজ সিদ্দিকী, এটা এখন এসছে হাসান ফয়েজ সিদ্দিকী, এবং এর আগে তো সে চেম্বার জজ ছিল। এবং তারপরে আপনার মনে আছে 2012 সালে আমরা এক্সপোজ করলাম তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সেই স্কাইপ কেলেঙ্কারি। তো আমার দেশ কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের এই যে জঘন্য চরিত্র, তাদের যে চেহারা, এটা কিন্তু আমরা জনগণের কাছে উন্মুক্ত করেছি, এবং অনেক আগেই উন্মুক্ত করেছি। 2010 সাল মানে কবে? কাছ থেকে 13 বছর আগে। আর 2012 সালের কথা যদি আমি বলি, যখন ওই স্কাইপ কেলেঙ্কারি আমরা এক্সপোজ করলাম, সেটাও কিন্তু আজ থেকে 11 বছর আগে। কিন্তু মুশকিল হচ্ছে যে জনগণ বড় বেশি ধৈর্যের পরিচয় দিয়ে ফেলেছে বাংলাদেশে। জনগণ বেশি সময় দিয়ে ফেলেছে শেখ হাসিনাকে, এবং এত সময় দেওয়ার কারণেই শেখ হাসিনা ক্রমেই ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে, ক্রমেই বাংলাদেশকে উত্তর কোরিয়া বানিয়ে ফেলেছে, কিম বানিয়ে ফেলেছে। মানে শেখ হাসিনা মহিলা কিম হয়ে উঠেছে। এটা জনগণেরও আরো প্রতিবাদ করা প্রয়োজন ছিল। কাজে আমি আশা করি যে এবার একটা সুযোগ এসছে, কাজে এই সুযোগটাকে যেন আমরা না হারিয়ে ফেলি আবার, এবং এই সুযোগের মধ্যে শেখ হাসিনার পতন আমরা দেখতে চাই, যে একটা ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর পতন ঘটুক বাংলাদেশে, এটাই আমাদের প্রত্যাশা। একটা সংবাদ আমি আপনাকে একটু দেখাতে চাই। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি নারী শিক্ষার্থী, তার নাম হচ্ছে খাদিজাতুল কোবরা, যিনি 2020 সালে, আমার ধারণা অনেকটা কিউরিওসিটির বসেই তার ইউটিউবে একটা চ্যানেল খুলে মেজর দেলোয়ারের একটা ইন্টারভিউ করেছিলেন। তো তাকে আপনার গত অগাস্টে, 20 সালে মামলা হয়েছে, গত অগাস্টে তাকে আপনার গ্রেপ্তার করা হয়, অ্যারেস্ট করা হয়, এবং এর মধ্যে তার জামিন আবেদন 3 বার নাকচ করা হয়েছে। তারপরে আপনার তাকে আরো তার বিরুদ্ধে দুটি থানা, একটি হচ্ছে কলাবাগান এবং নিউ মার্কেট থানা, এবং আরেকটি হচ্ছে বোধহয় পুরান ঢাকার কোতোয়ালি থানা সম্ভবত অভিযোগপত্র দায়ের করে তাকে অ্যারেস্ট করে। এবং কাগজপত্র অনুযায়ী 2020 সালে যখন ঘটনা সংঘটিত হয়, তখন সে কিন্তু আপনার 17 বছর তার বয়স, কিন্তু তার বয়স প্রাপ্তবয়স্ক দেখিয়ে তার বিরুদ্ধে মামলা হয়। একটিতে তার বয়স দেখানো হয়েছে 19, অপরটিতে দেখানো হয়েছে 22। তো সর্বশেষ আপনার এই মামলাটি নিয়ে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বেঞ্চ পর্যন্ত যাওয়া হয়, কারণ মেয়েটি অসুস্থ, তার কিডনিতে পাথর আছে, সকল কিছু। তারপরেও ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় সর্বোচ্চ আদালত তাকে আপনার 4 মাসের জন্য এই মামলার রায় স্থগিত করেছেন চিফ জাস্টিস। তো এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়, এবং বিচারকের যে মানবিক বোধ, বিচারকের যে মানবিকতা, সেই জায়গাটা নিয়ে আসলে আমাদের মনে প্রশ্ন উঠেছে, যার জন্য আমরা আসলে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি কিভাবে দেখেন এই যে দিনের পর দিন যেভাবে একটি মেয়ে জেল খাটছে, অসুস্থ মেয়ে, এবং তার এই যে ডিজিটাল, তার জামিন আদেশ